আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন, আসল তৃণমূল দাবি করে দিল্লিতে দরবার। সব শুনে ঋতব্রতদের কি বললেন জ্ঞানেশ কুমার। পূর্ব রেলের জিরো টলারেন্স নীতি, নোংরা ফেললে জরিমানা। কি এই জিরো টলারেন্স? তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা? মঙ্গলবারের মধ্যে ব্যাংকের থেকে তথ্য চাইল হাইকোর্ট। বড় বড় কাতলা বোয়াল, লাখ টাকার মাছ নিয়ে বিলি করে দিলেন ওসি, বড় অভিযোগ হুমায়ুনের। গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী, খবর পেতে উৎসব শুরু বিজেপি কর্মীদের। ফাটানো হলো বাজি, চলল মিষ্টি মুখ। কাজ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তা রক্ষীদের। যুবরাজের বিরুদ্ধে এফআইআর। শওকত মোল্লার পুত্র ইমরানের ক্যাফে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন, নদীর চর দখল করে ব্যবসার অভিযোগ। গদ্দারদের ফেরাবো না, কড়া বার্তার পর মমতার ঘোষণা, শহীদ সমাবেশ হবে। বিজেপির এজেন্ডায় ডিম বেগুন ঝিঙে নেই, তৃণমূলের অতৃপ্তরাই এ কাজ করেছে। মহুয়াকে ডিম ছোড়া নিয়ে শ্রমিক। ঋতু দত্তকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য সামনে আসবে। অভিষেকের ডিজে মামলায় বড় দাবি অভিযোগকারীর। দেবরাজকে দেখা মাত্রই শুরু ডিম বর্ষণ, টুপি পরে আত্মরক্ষা দেবরাজের, ঢাল হয়ে দাঁড়ালো শুভেন্দুর পুলিশ। নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ। কৃষ্ণনগরে কেজি কেজি সোনা উদ্ধার, বিদেশে পাচারের ছক বানচাল পুলিশের, জালের স্বাদ। খামেনিয়ের শেষকৃত্যে যোগ দেবেন কে কে, জানিয়ে দিল নয়াদিল্লি। আমন্ত্রিত খার্গে ও খুরশিদও কি ইরান যাবেন? দেবরাজের 7 দিনের পুলিশি হেফাজত, আদালতে হাজির করানোর সময় চলে ডিম বর্ষণ, মাথায় টুপি পরে রক্ষা। হকারদের জন্য সুখবর, উচ্ছেদ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, কি জানালো আদালত? যে কেউ দেখা করতে চাইলে কি করতে পারে? ঋত শিবিরকে পাত্তা দেওয়ায় কমিশনকে নিশানা সাগরিকা সৌগতর। থানায় হাজিরা না দিয়ে ইমেলে উকিলের চিঠি পাঠালেন অপরূপা পোদ্দার, ফের নোটিশ পাঠানোর তোড়জোড়। নটোরিয়াস ক্রিমিনাল শওকতকে রাস্তায় ঘোরালো পুলিশ, বেজে উঠল শওকত তো মাত চোর গান। মমতার নির্দেশে অভয়ার ডিসেলার নমুনা নষ্ট, আরজিকর কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। ফের ক্যামেরার সামনে গালিগালাজ, বিজেপিকে একের পর এক কুকথা মহুয়ার, ভাইরাল ভিডিও। প্রায় 200 কোটির সম্পত্তি, রাজারহাট থেকে নিউটাউন দেবরাজ অদিতির নামে কটা ফ্ল্যাট, কত জমি, ইসিআইআর নথিভুক্তির পথে ইডি। অভিষেকের সেবাশ্রয় অনিয়মের তদন্ত হবে, এফআইআর দায়েরের দিনই বিষ্ণুপুরে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। জনতার দরবারে পরপর অনুরোধ, টাটা ক্যান্সার হাসপাতালে যাতায়াত সহজ করতে নতুন বাস রুটের অনুমোদন। তারাতলা কাণ্ডে মুখ্য সচিব, পুলিশ কমিশনার, পুর কমিশনারের কাছে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। রাম মন্দিরের প্রণামী চোরদের ঘরবাড়িতে বুলডোজার অভিযান, গুন্ডা দমন আইনের ধারা যোগের তোড়জোড়। আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত। দাবি কিসের? আমরাই তৃণমূল, কমিশনের সঙ্গে সাক্ষাতের পরে বললেন ঋতব্রতরা। অভিষেককে চার্টার্ড ব্যুরোক্র্যাট বলে তো। 8 বছর আগে লুটপাট তৃণমূলের, ভয়ের পরিবেশ কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেপ্তার 6। থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক, আমার কাছে অভিযোগ যেন না আসে, পুলিশকে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরকে সময় দেওয়ার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তৃণমূলের নাম, প্রতীক এবং ব্যাংক অ্যাকাউন্টের দখল নিতে তৎপর হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। এদিন দিল্লিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 10 জন বিক্ষুব্ধ বিধায়ক নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত 22 জুন কলকাতায় বৈঠক করে জাতীয় কর্মসমিতি তৈরি করেন তারা। 23 তারিখই নিয়ম মেনে সে কথা জানানো হয় নির্বাচন কমিশনকে। সেদিনই কমিশনের কাছে সময় চেয়েছিলেন তারা। এদিন সেই সময় দেয় নির্বাচন কমিশন।
কমিশনের সঙ্গে সাক্ষাতের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অরূপ রায়ের নেতৃত্বে আমরা এসেছিলাম। লম্বা সময় ধরে ওনারা আমাদের বক্তব্য শুনেছেন। গণেশ কুমার আমাদের জানিয়েছেন সব নথি দেখে খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত জানানো হবে। নিয়ম মেনে আমরা যা যা জানাবার জানিয়েছি। অনেকে আসলে মনে করছেন যে মগের মুলুকটা চলছে, তাই যা খুশি বলা যায়। আমরা যা খুশি করিনি। দেশের যে আইন কানুন আছে, সাংবিধানিক সংস্থান আছে, সব কিছু মেনে যেভাবে নির্বাচন কমিশনকে জানাতে হয় 23 তারিখই জানিয়েছিলাম। কমিশনের সঙ্গে ঋতব্রত শিবিরের সাক্ষাৎ নিয়ে পাল্টা কুণাল ঘোষ বলেন, বাড়িওয়ালার অনুমতিক্রমে ভাড়াটিয়া থাকে। ভাড়াটিয়া তো আর আসল বাড়িওয়ালা নন। যে 10 জন গিয়েছেন তাদের বলার সুযোগ তো মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। আসলে এইসব ভাড়াটিয়ার পেছনে পড়ার কোনো দাদা আছে যে বলছে গিয়ে দখল করে নে। এখন এটাই চলছে। বিজেপির মদতপুষ্ট গণেশ কুমার অশুভ শক্তি হিসেবে এই বৈঠক করছেন। কেন্দ্রের শাসক দলের হয়ে আমাদের ডিস্টার্ব করছেন গণেশ কুমার। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর 2 ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। এর মধ্যে দলের 3টি গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর থেকেই চরম অস্বস্তিতে পড়েছে কালীঘাট শিবির। দলের তহবিলে আসলে কার অধিকার থাকবে তা নিয়ে মূলত আইনি লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির। প্রসঙ্গত, দলের প্রায় 440 কোটি টাকার এই বিপুল তহবিল নিয়ে বর্তমানে মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থীদের লড়াইয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস হঠাৎ এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানান, যার জেরে 3টি অ্যাকাউন্ট ব্লক করা হয়। এর মধ্যেই বিতর্কের আগুনে ঘি ঢেলে ঋতব্রত শিবিরের 10 জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি ছিল দলের এই 440 কোটি টাকার উৎসে এবং লেনদেনে স্বচ্ছতা নেই, তাই অবিলম্বে অ্যাকাউন্টগুলি ব্লক করা হোক। বিধায়কদের এই চিঠির ভিত্তিতেই পুলিশ প্রশাসন ও ব্যাংক তড়িঘড়ি পদক্ষেপ করে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেয়। আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তহবিল প্রসঙ্গে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তহবিল সংক্রান্ত মামলায় সমস্ত পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। এর আগে সোমবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাট তৃণমূলের আইনজীবী। তখন আদালত জানিয়েছিল সব পক্ষকেই নোটিশ দেওয়ার পর মঙ্গলবার শুনানির বিষয়টি বিবেচনা করা হবে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন এজেইউপি বিধায়ক হুমায়ুন কবির। তার লিজ নেওয়া পুকুর থেকে তোলা মাছ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন ওসি। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলেছেন নওদার বিধায়ক। তার দাবি, জেলেদের কাছ থেকে মাছ কেড়ে নেওয়া হয়েছে। এদিনের সকালে ওই পুকুরের ধারে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ পৌঁছে গিয়েছিল বলে দাবি করেন তিনি। তবে পুলিশের দাবি, হুমায়ুন নিজের লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যারা গিয়েছে খৈতানদের কাছ থেকে ওই পুকুর লিজে নিয়েছিলেন হুমায়ুন। সেখান থেকে মাছ ধরে বিক্রি করতেন মৎস্যজীবী বা জেলেরা। এদিন সেই পুকুরের পাশে হাজির হয় পুলিশ, উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনীও। জেলেরা সেই সময় মাছ ধরছিলেন। হুমায়ুনের দাবি, প্রায় 1 লক্ষ টাকার মাছ ধরে ডেকে রাখা ছিল। সেই মাছ নিয়ে নেন ওসি। তিনি বলেন, ওই পুকুরে 2 কেজির কাতলা, 10 কেজির বোয়াল আছে। সেই মাছ নিয়ে নেওয়া হলো। এটা কেমন প্রশাসন চলছে? পুলিশের দাবি, লিজের মেয়াদ শেষ হওয়ার পরও ওই পুকুর থেকে মাছ ধরছিলেন হুমায়ুন কবির। সেই কারণেই আজ সেখানে পৌঁছে যায় পুলিশ। অন্যদিকে পুকুরে মালিক সংস্থা বা খৈতানদের দাবি, লিজ শেষ হয়ে গিয়েছে আগেই। এছাড়া লক্ষাধিক টাকা বকেয়াও রয়েছে। যে টাকা দেওয়ার চুক্তিতে হুমায়ুন ওই পুকুর লিজ নেন, সেই টাকা দেওয়া হয়নি বলেও অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে। একদিকে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সময় নিয়ে দিল্লি উড়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 10 বিধায়কের দল, সেই বুধবারই 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বেঈমানদের আর ফেরাবো না। দলের কর্মীরাই আমার সম্পদ। যারা সঙ্গে আছেন তাদের নিয়ে তৃণমূল কংগ্রেস চলবে। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে এই প্রস্তুতি বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষরা। সেই বৈঠকে ফোনে বার্তা দিয়ে মমতা সকলকে একজোট থাকতে বলে জানিয়েছেন, শহীদ সমাবেশ হবে, সকলে প্রস্তুত থাকুন। 21শে সমাবেশের অনুমতি চাইতে আবারও পুলিশের কাছে আবেদন জানানো হবে বলে খবর। তাতেও অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হতে পারে কালীঘাট শিবির। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার গণেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চের সামনে দুপুর 12টায় হাজির হচ্ছেন ঋতব্রতরা। তৃণমূল কংগ্রেসের নাম আর প্রতীকের প্রকৃত দাবিদার তারাই এবং তার জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যাও তাদের কাছে। এই দাবি ঋতব্রতরা জানাবেন। সেক্ষেত্রে 21শে জুলাইয়ের আগেই তৃণমূলের প্রতীক আর নাম নিয়ে কমিশনের সিদ্ধান্ত সামনে আসতে পারে। যে গণেশ কুমারকে ভ্যানেশ কুমার বলে কটাক্ষ করেছিলেন মমতা, সেই গণেশের হাতেই এখন তার তৈরি প্রতীকের ভাগ্য।
এদিন নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেখানেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে বাইরে উপস্থিত একদল বিক্ষোভকারী তার বিরুদ্ধে চোর চোর স্লোগান দেন বলেও দাবি করেন তৃণমূল সাংসদ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে পারে বুঝেই মহুয়া মৈত্র নিজেই মোবাইলে গোটা ঘটনার ছবি ও দৃশ্য ধারণ করতে শুরু করেন বলে জানা গিয়েছে। পরে সেই ভিডিও সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংসদ বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলি একদিকে সংবিধান রক্ষার কথা বলছে, অন্যদিকে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এই ধরনের আচরণ করা হচ্ছে। তার অভিযোগ, পরিকল্পনা করেই তাকে লক্ষ্য করে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল। এ নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূলের 25 থেকে 75 ভাগ হয়ে গেছে। দলেরই অতৃপ্তরা পরিতৃপ্তদের দিকে ডিম ছুড়ছে। এখন পচা ডিম ডাল ভালো ডিম দেখার দায়িত্ব বিজেপি এবং পুলিশের নয়। পুলিশও বা কতটা দেখতে পারবে? তিনি সরাসরি প্রশ্ন তোলেন, তৃণমূলের নেতারা কোথায় যারা বসে আঁকো প্রতিযোগিতায় হাসি হাসি মুখ নিয়ে বাচ্চাদের হাতে প্রাইজ তুলে দিতেন, যারা বিভিন্ন সময় কম্বল বিতরণ করতেন আর ছবি দিয়ে কাটআউট ব্যবহার করতেন, বড় করে দুর্গাপুজো করতেন, তারা এখন কোথায়? তাদের কর্মীদের তাদের হাত থেকে বাঁচানোর জন্য কেন এগিয়ে আসছেন না? বিজেপির রাজ্য সভাপতির দাবি, তৃণমূলকে মারছে, এতে বিজেপির কোনো হাত নেই। একই সঙ্গে মহুয়া মৈত্রকে তার পরামর্শ, বিজেপি যদি এর সঙ্গে যুক্ত থাকে নাম পাঠান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রেল সরকারি জমি থেকে হকার উচ্ছেদ নিয়ে রাজ্য জুড়ে চলা টানাপোড়েনের আবহে বড়সড় স্বস্তি মিলল ব্যবসায়ীদের। মধ্যমগ্রাম রেল স্টেশনের সমস্ত হকারদের উচ্ছেদের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুনানির সময় রেলের আইনজীবী ধীরাজ ত্রিবেদী দাবি করেন, হকার উচ্ছেদের জন্য আলাদা করে কোনো নোটিশের প্রয়োজন হয় না। এই যুক্তির পাল্টা হিসেবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সরাসরি প্রশ্ন তোলেন, আপনারা যখন নোটিশ দিয়েছেন তখন কোন কাঠামো উচ্ছেদ করা হবে তা স্পষ্ট করুন, নতুবা এই নোটিশ খারিজ করা হবে। আদালতের নজরে যারা রয়েছে, কাদের লাইসেন্স রয়েছে, কাদের কাঁচা বা পাকা কাঠামো, এই বিষয়ে রেলকে নির্দিষ্ট তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে আদালত। মামলাকারী 13 জন হকারের বাইরেও স্টেশনের সমস্ত হকারের জন্য এই স্থগিতাদেশ কার্যকর থাকতে পারে বলে জানিয়েছে বিচারপতি। বিকল্প ব্যবস্থা, হকার উচ্ছেদের আগে তাদের বিকল্প পুনর্বাসনের বিষয়টি সুনিশ্চিত করার পুরনো নির্দেশিকার কথা ফের মনে করে দিয়েছে আদালত। উল্লেখ্য, এর আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ শুধুমাত্র মামলাকারী হকারদের উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিয়েছিল, কিন্তু আজ ডিভিশন বেঞ্চ জানিয়েছে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত মধ্যমগ্রাম স্টেশনের সব হকার এই সুরক্ষা কবচের আওতায় থাকবেন। রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করে দাবি করা হয় যে সবার ক্ষেত্রে এমন ছাড় দেওয়া অসম্ভব। তবে আদালত তাদের যুক্তিতে আমল না দিয়ে স্পষ্ট জানিয়েছে, যেহেতু রেল নোটিশ দিয়েছে তাই সবার ক্ষেত্রেই সমান নিয়ম প্রযোজ্য হবে। আরজিকরের তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় একাধিক নথি ও তথ্য প্রমাণ বিকৃত করার অভিযোগে বারবার সরব হয়েছেন নিহতের বাবা মা। এবার এক ফরেন্সিক আধিকারিকের গলাতেও একই অভিযোগের সুর। তার দাবি, রাজ্য ফরেন্সিক ল্যাবেই নাকি অভয়ার দেহের নমুনা নষ্ট করা হয়েছে, আর সেই কাজ করার নির্দেশ নাকি দিয়েছিলেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়ার বাবাকে একথা উল্লেখ করে চিঠি দিয়েছেন ওই ফরেন্সিক আধিকারিক। চিঠিতে দাবি করা হয়েছে, অভয়ার শরীর থেকে নেওয়া ভিসেরা নমুনা বদলে ফেলা হয়। তরুণী চিকিৎসকের শরীরে কোনো বিষক্রিয়া হয়েছে কিনা, তাকে ঘুমের ওষুধ খাইয়ে নিস্তেজ করা হয়েছে কিনা তা জানতে লিভার, কিডনি এবং পাকস্থলীর নমুনা সংগ্রহ করা হয়। তবে রাজ্য ফরেন্সিক ল্যাবে নাকি সেই নমুনা সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয় বলেই অভিযোগ। রাজ্য ফরেন্সিক বিভাগে 3 আধিকারিক এই নমুনা বদলের কাজ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ হয়। ওই নষ্ট হওয়া নমুনাই নাকি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। শুধু অভয়াই নন, বিজেপি সিপিএম কর্মীদের ভিসেরার নমুনা নষ্টের অভিযোগও উঠেছে ফরেন্সিক আধিকারিকদের বিরুদ্ধে। এই চিঠি হাতে পাওয়া মাত্রই আঁতকে ওঠেন নির্যাতিতার বাবা। এই চিঠি শিয়ালদহ আদালতের বিচারকের কাছে জমা দেওয়ার ভাবনায় অভয়ার পরিবার। অবিলম্বে সিবিআইকে এই চিঠির সত্যতা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হোক বলেই আর্জি তার। গত 2024 সালের 8ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। ওই রাতেই সব শেষ। সেমিনার হলে তাকে ধর্ষণ ও খুন করা হয়।
এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্তভার নেয় সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে আর কাউকে পাকড়াও করেনি। শেষমেশ শিয়ালদহ আদালত ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তবে এই তদন্তে সন্তুষ্ট নন অভয়ার বাবা মা। তাদের দাবি, এই ঘটনায় আরও অনেকেই জড়িত যারা এখন তদন্তের আড়ালে রয়ে গিয়েছে। বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি, জমি দুর্নীতি, তোলাবাজি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে তদন্ত আরও জোরদার হয়েছে। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির বিপুল সম্পত্তির হদিশ তদন্তকারী সংস্থার সূত্রের দাবি। রাজারহাট ও নিউ টাউন সহ একাধিক এলাকায় তার নামে বিপুল পরিমাণ জমি ও ফ্ল্যাটের হদিশ মিলেছে। পাশাপাশি এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ECIR নথিভুক্ত করার প্রস্তুতি শুরু করেছে বলে জানা যাচ্ছে। তদন্তে উঠে এসেছে রাজারহাটের জগদীশপুর, বিষ্ণুপুর, থাকদারি এবং নিউ টাউন মৌজায় একাধিক জমি কেনা হয়েছে। নথি অনুযায়ী 2021 ও 2022 সালে বিভিন্ন সময়ে এসব সম্পত্তির রেজিস্ট্রেশন হয়েছে। এছাড়াও একদম মৌজায় প্রায় 1359 বর্গফুটের একটি ফ্ল্যাটেরও তথ্য তদন্তকারীদের হাতে এসছে। তদন্তকারী সূত্রের দাবি, এখনও পর্যন্ত রাজারহাট নিউ টাউন এলাকায় প্রায় 200 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। যদিও এই অঙ্ক সম্পর্কে ইডি বা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। আরও সম্পত্তির খোঁজে অনুসন্ধান চলছে বলেও জানা গেছে।